আসসালামু আলাইকুম দর্শক, সঙ্গে আছে আমি মেহেদী হাসান। ভোটের ঠিক আগে বড় চমক, জামাতের সঙ্গ ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ যে ক্ষমতার লোভে জামাত শরিয়াহ আইন প্রতিষ্ঠার মূল যে আদর্শ সেখান থেকে সরে গেছে। এই ভাঙনে কার লাভ বা কার ক্ষতি, ইসলামী ভোটের সমীকরণে বুঝতেই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সহকর্মী সাংবাদিক মাসুদ মান্নান ভাইকে। মাসুদ মান্নান ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভাই, ঠিক এই মুহূর্তে ইসলামী আন্দোলনের জোট ছাড়ার ঘোষণাটা কি খুব বড় সারপ্রাইজ, নাকি আগে থেকে এটা অনুমেয় ছিল? আর এই শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে বা? ধন্যবাদ ফেজদেবিবুলকে, ধন্যবাদ মাধবী ভাই আপনাকে। প্রথমত কথা হলো যে যারা বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে গত ৮-১০ দিন চোখ রাখছেন তাদের কাছে এটা খুব বেশি সারপ্রাইজ না। কারণ ১১ দলের সাথে টানাপোড়েনটা আমরা যদি খেয়াল করি, সেটা এনসিপি বা এলডিপির মতো কয়েকটা দল যখন নতুন করে ৩টা দল সংযুক্তি হলো, তখন থেকেই মূলত ৮ দলীয় যে জোটের একটা টানাপোড়েন চলছিল। আর এটা চূড়ান্ত পর্যায়ে আসে বিগত ১ সপ্তাহের মতো আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে চরম দর কষাকষি হচ্ছে এবং অনেক ধরনের পরিস্থিতি ১ সপ্তাহের মধ্যে আমরা দেখতে পেয়েছি। সুতরাং যারা রাজনৈতিকভাবে সচেতন এবং বিগত ১ সপ্তাহ তারা যদি অবজার্ভ করেন, তাহলে এটা খুব বেশি অপ্রত্যাশিত না, বরঞ্চ বলবো যে প্রত্যাশিতই ছিল। এবং ইসলামী আন্দোলন আজকে একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সেটার অবসানই ঘটালো বলে মনে করি। মানে আপনি কি তাহলে এনসিপি বা অন্যান্য যে দল নতুন করে যুক্ত হয়েছে সেগুলোকেই কারণ হিসেবে দেখছেন ইসলামী ইসলামী আন্দোলনের সরে আসার পেছনে? হ্যাঁ, এটা বড় একটা কারণ হতেই পারে, বা সংবাদ মাধ্যমে যেরকম আসছে এবং গত কয়েকদিনের যে তাদের দুটা দল বা জোটের সাথে ইসলামী আন্দোলনের যে কনফ্লিক্ট যত বাড়ছিল, তখন এই সত্যটাও আসছিল যে এনসিপি ৮ দলের সাথে সংযুক্তি হওয়ার পর থেকেই এই বিরোধটা খুব বেশি সামনে আসে এবং আসন সমঝোতা নিয়ে এর আগে তাদের মধ্যে যে একটা সমন্বয় ছিল, সেখানে বড় একটা সাংঘর্ষিক অবস্থা দাঁড়ায়। আর যদিও এনসিপির সংযুক্তি হওয়াটা, সত্যি কথা বলতে, এই পুরো মোর্চাটাকে যেভাবে এনসিপির সংযুক্তি হওয়াটা এই পুরো মোর্চা বলি বা জোটটাকে যেভাবে বেনিফিটেড করে, আবার একই সাথে ইসলামী আন্দোলনের জন্য বিষয়টা মেনে নেওয়াটা একটু কঠিন ছিল। কারণ স্বাভাবিকভাবেই এখানে প্রাধান্যের একটা বিষয় থাকে, আসন সমঝোতার ক্ষেত্রে অনেক বেশি স্যাক্রিফাইসের জায়গায় চলে আসে। এবং খেয়াল করলে দেখবেন ইসলামী আন্দোলনের নেতৃ পর্যায়ে যারা আছেন তারা বিভিন্ন সংবাদ সম্মেলন বা বক্তৃতায় এটা প্রকাশ্যেই বলেছেন যে এনসিপির সংযুক্তির সময় জামায়াত ওভাবে তাদের সাথে যোগাযোগ করেননি বা তাদেরকে সেই আলোচনায় রাখেননি। জামায়াত অনেকটা এককভাবেই ওই দলগুলির সাথে কথা বলেছেন এবং জোটে সম্পৃক্ত করেছেন। সুতরাং এনসিপির সংযুক্তি, আমি মনে করি যে অবশ্যই এই দলীয় যে সমন্বয়, জোটগত যে তাদের বোঝাপড়া, এখানে বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করেছে। ভাই, গাজী আজকে যে ইসলামী আন্দোলনের যে প্রেস কনফারেন্স হলো সেখানে গাজী আতাউর রহমান একটা অভিযোগের সুরে সরাসরি বলেছেন যে জামায়াতের আমির যে খ্রিস্টান প্রতিনিধিদের কথা দিয়েছেন যে তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না, এবং এটাকে বিশ্বাসঘাতকতা বলছে ইসলামী আন্দোলন। জামাত কি সত্যি ভোটের রাজনীতির জন্য তাদের কোর এজেন্ডা যেটা সেখান থেকে সরে আসছে, নাকি এটা ইসলামী আন্দোলনের একটা রাজনৈতিক অজুহাত মাত্র? মানে ইসলামী আন্দোলন কি এই কারণেই সরে আসছে, নাকি এটা জাস্ট অজুহাত? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। কারণ ইসলামী আন্দোলন, যেটা আজকে সংবাদ সম্মেলনে তাদের ওই নেতা বললেন, এটা কিন্তু আমরা ২-৪ দিন বা খুবই রিসেন্ট একটা সময় তারা যে ৮ দল, এখানে কিন্তু আপনি খেয়াল করবেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, অপরাপর ইসলামী কয়েকটা দলও এখানে আছে। সুতরাং ওভারঅল জোটগত যে নির্বাচনী ভাবনা বা ভবিষ্যৎ সরকারে গেলে তারা কি করবেন, খুব বেশি আপনিও খেয়াল করে দেখবেন এই যে শরিয়া আইন বাস্তবায়ন করবে কিনা, এই আলোচনাটা কিন্তু মুখ্য না। ইভেন আপনি যদি জামায়াতের ম্যানিফেস্টো বলি, রাজনৈতিক বক্তব্য বলি, বা জামায়াত আমির তাদের থেকে যে নির্বাচনী ভাবনা বলি, ওই জায়গায় বড় করে এটা বলা হয়েছে, এটাও আমাদের চোখে আসেনি। একটা হলো শরিয়া আইন আমরা মানে বাস্তবায়ন করব বা আমরা চাই, আরেকটা হলো আমরা এই টার্মেই আমরা যদি নির্বাচিত হই সেটা বাস্তবায়ন করব। এই যে দুটোর মধ্যে পার্থক্য, আমার মনে হয় এই জায়গাটা আমরা নিজেরাও কিন্তু খুব বেশি খোলাসা বক্তব্য পাইনি বাইরে। আর যদি ইসলামী আন্দোলন এটাকেই বড় একটা কোর সাবজেক্ট হিসাবে মনে করে জোট থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনি খেয়াল করবেন মামুল হক সাহেবের দল থেকে শুরু করে অপরাপর যে ইসলামী দলগুলি, তারা তাহলে ওই জোটের সাথে এখনো কিভাবে বা কেন আচ্ছা। আছে, এটাও কিন্তু পারস্পরিক একটা প্রশ্ন দাঁড় করায়।
সুতরাং আমি মনে করি বরঞ্চ বাংলাদেশে ইসলামী দল যারা রাজনীতি করেন নির্বাচনমুখী, তাদের অপরাপর তাদের যে এজেন্ডাগুলি, যেমন জামায়াত বলি বা অন্যরা, যেটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বা মানুষের অধিকার আদায়, ইনসাফ যে প্রতিষ্ঠা, এই যে মোটো বা স্লোগান, এই জিনিসগুলো যদি তারা সামনে এনে এবং এটা কার্যকর করতে পারে, তাহলে গণমানুষের মধ্যে ইসলামী দলগুলির যে প্রত্যাশা আবেদন, সেটা আরও অনেক হারে বাড়বে। কিন্তু আপনি শরিয়া আইনটাকে চাচ্ছেন, এটা কতটুকু স্পষ্টভাবে এখন চাচ্ছেন, এটা কি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো থেকে শুরু করে আপনি যদি নারী অধিকার বলি, সংখ্যালঘু, এই ওভারঅল গণতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে থেকে অ্যাডভান্স আপনি কতটুকু চাচ্ছেন, এটা কিন্তু নির্বাচনের আগে এখনো আমরাও ক্লিয়ার না, রাইট? মানুষ আপনাদেরকে এই চাওয়ার পেছনে ভোট দিবে কিনা, এই জিনিসগুলো অস্পষ্ট। সুতরাং জোটের আসন সমঝোতার পর, বিচ্ছিন্নতার পর শুধুমাত্র একটা জিনিসকে বড় করে দেখা, আমার মনে হচ্ছে যে এটা মানে খুব বেশি স্পষ্ট না। ভাই, ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ার পর আজকে একটা বিষয় খুব ভালো করে ক্লিয়ার হয়ে গিয়েছে যে তারা পুরো সম্পূর্ণ আসনগুলোতে হচ্ছে তারা এককভাবেই লড়বেন। তো তাহলে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলামের বা ইসলামিক যে ভোট ব্যাংকটা আছে সেটা বিভাজন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে আসল সুবিধাভোগী কি হবে, বা কোনো কারণে কি বিএনপি স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই ঘোষণার পরে? এটা আপনার ভালো একটা প্রশ্ন ছিল। আমি যদি বলি যে আট দল যখন মোর্চাটা বা জোটটা গঠন করে, তখন থেকে বিএনপি কিছুটা চাপে ছিল বলাই যায়। কারণ একদম তাদের বিরোধী শক্তি হিসাবে অপরাপর রাজনৈতিক দল সবাই একটা জোটে চলে গিয়েছে। এমনকি যখন তাদের সাথে এনসিপির যুক্তি হয়, তখন সত্যি বলতে বিএনপির জন্য এটা সামান্য অস্বস্তি করেছিল। কারণ তারা বড় দল, এটা সত্যি, কিন্তু অপরাপর ছোট দল বলি, ইসলামী দল বলি, নতুন একটা জুলাইয়ের অংশের যে দল, সবাই একটা সাইডে চলে গেল। হ্যাঁ, এটা কিছুটা চ্যালেঞ্জিংই ছিল বিএনপির জন্য। এবং এটা জামায়াত বলি বা আটদলীয় জোটকে যত বেশি আমি বলি বেনিফিটেড করেছে, বিএনপিকে কিছুটা কোণঠাসা করেছে বা চাপে রেখেছে। আবার এইদিকে আজকের ইসলামী আন্দোলনের যে সিদ্ধান্ত, এটা ঠিক একই রকমভাবে আট দলকে যেমন একটু মানে সাইডে নিয়ে গেল, আবার বিএনপিকে কিছুটা মানে স্বস্তি দিল। এটা অস্বীকার করার জো নাই। কারণ স্বাভাবিকভাবেই ইসলামী ভোটগুলির একটা বিভাজন এখানে দেখা যাবে এবং একটা অংশের, কিন্তু বিএনপি এদিকে যেমন খুব বেশি একপেশে হয়ে গেছিল, ওটারও একটা ভারসাম্য আসবে। কারণ ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছে তারা এককভাবেই নির্বাচন করবে। আমি এখানে আরেকটা পয়েন্ট বলি যে যদি শুধুমাত্র ৮ দল বা ১১ দল ইসলামী ভাবধারার একটা জোট গড়ে উঠত, এটাও আবার বিরোধী দল হিসাবে বলি আর ইসলামিক মোর্চা হিসেবে বলি, ভবিষ্যৎ বাংলাদেশে তাদের দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া, এটাও অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যেত। যেমন এনসিপির অন্তর্ভুক্তিটা ইসলামী আন্দোলন যতটা ভালোভাবে নিচ্ছে না, আবার ইসলামী ভাবধারার বড় একটা গোষ্ঠী এটাকে ভালোভাবে নিচ্ছে। কারণ আপনি যদি এই দেশের সংসদে বলি, রাজনীতি বলি, বিরোধী দল মানেই পুরোপুরি সলিড একটা ইসলামী গোষ্ঠী। হ্যাঁ, এটাও কিন্তু খুব বেশি মানে রান করা, যারা সেকুলার আছে স্বাভাবিকভাবে ভারত বলেন, পশ্চিমা বিশ্ব, এরা কিন্তু খুব ভালোভাবে এটাকে পোট্রে বা ফ্রেমিং করতো না। কিন্তু এনসিপির মতো জুলাইয়ের একটা অংশ বা মূল স্টেক হোল্ডারদের একটা দল, তারা এই দলের মধ্যে এসে অ্যালায়েন্স করছে, তারা জোট করছে, তারাও আছে। তার মানে এটাকে একটা ভারসাম্য দেওয়া হয়েছে। কিন্তু যদি এনসিপি না থাকতো, তাহলে কিন্তু পুরো জিনিসটাই একটা ইসলামিক জোট হয়ে যেত। আমি মনে করি এটাকে এভাবে চিন্তার করার কারণে অন্যান্য দলগুলি যেভাবে গুরুত্ব দিচ্ছে এনসিপির আশাটাকে, একরকম তাদের বেনিফিটেড বা তাদের জন্য মঙ্গলজনকভাবে মনে করছে, এটা হয়তো বা ইসলামী আন্দোলনভাবে মানে গ্রহণ করা বা ধারণ করা করতে পারেনি। সে কারণেই তারা সরে গেছে। আবার এখন তারা যদি এককভাবে নির্বাচন করে, আপনার কথায় ইসলামী ভোটগুলি একটা বিভাজন হবে, কিন্তু যেহেতু ওই বাকি ১০ দল একসাথে আছে, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে পারবো, এটা প্রত্যাশা করতে পারি। আবার সেম সিদ্ধান্তটা, আজকের সিদ্ধান্তটা বিএনপিকে স্বস্তি যোগাবে, এই কথা অস্বীকার করা যাচ্ছে না। সবশেষ প্রশ্ন রেখে আমরা এখানে শেষ করব। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা কি তবে ইসলামী রাজনীতির দুটি ধারার সরাসরি সংঘর্ষ দেখতে পারবো? মানে এই ভাঙনের ফলে সংসদে ইসলামী দলগুলোর প্রতিনিধিত্ব করার স্বপ্ন কি আদৌ বাস্তবায়িত হবে? এই জায়গাটা আমি মনে করি আমরা এত গুরুতরভাবে না ভাবলেও চলবে। কারণ আপনি যদি আজকেও দেখেন, ইসলামী আন্দোলনের যিনি সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন, উনি স্পষ্ট বার্তা এটাও দিয়েছেন যে আমরা যদিও এককভাবে নির্বাচন করি, কিন্তু এতদিন যাদের সাথে ছিলাম
আমরা তাদের প্রতি শ্রদ্ধা রাখবো এবং অপরাপর রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, সম্মানের জায়গাটা ঠিক থাকবে। তার মানে ধরেই নেওয়া যায় যে ইসলামী দলগুলি যদি তারা জোটগত বা এককভাবেও নির্বাচন করে, তারা সংঘর্ষে জড়াবে না, ওরকম মারমুখী অবস্থায় তারা অন্তত যাবে না। আর তারা যদি স্বতন্ত্রীভাবেও নির্বাচন করে আর জোটগতভাবেও করে, তাদের ভোটের জায়গায় আপনি নিজেও জানেন একটা প্রত্যাশা দেখা যাচ্ছে জনমনে। অবশ্যই তারা তাদের মতো করে যারা প্রতিনিধি হয়ে উঠবেন, যারা নির্বাচিত হবেন, তারা সংসদে যাবেন এবং তাদের ওই যাওয়াটা সামগ্রিকভাবে ইসলামী শক্তির যাওয়া বলেই মানুষ গণ্য করবে এবং তাদের আওয়াজ শুনতে পারবে মানুষ সংসদে। মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।